কোনো জায়গায় কিন্তু জুলাইকে আমরা ধারণ করব এমন কোনো কমিটমেন্ট আমি দেখি নাই, যেটা খালেদা জিয়ার কমিটমেন্টে ছিল আপনার, যে জন্য খালেদা জিয়া আপনার এতটা, অথবা খালেদা জিয়া অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কারণে এখনও মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি এস জয়শঙ্কর, তার আশাটাকে বিশেষভাবে আলাদা করে একটু দেখা হচ্ছে, কেননা 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে আসলে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, অনেকে বলছেন যে এই টানাপোড়েনটা আসলে শেষ করার জন্যই বা একটা বার্তা দেবার জন্যই এস জয়শঙ্করের আশা। এটি আপনার কাছে মানে কেমন, আপনি কিভাবে দেখছেন এটিকে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওনার উত্তরের রেশ ধরে একটা কথা বলতে চাই। এখন সবাই আমরা আশা করছি যে মানে যে বিএনপি আপনার হয়তো, অবশ্য ভোটের রাজনীতিতে বলা যায় না কিছু, কিন্তু যেহেতু বিএনপি একটা বড় দল, সুসংগঠিত দল, এবং সেরকম কোনো নাই, কম্পিটিটর নাই, সেজন্য সবাই মনে করছে আর কি। তবে তার ইতিহাস সামনের চ্যালেঞ্জগুলি কিন্তু ভয়ানক চ্যালেঞ্জ, ভয়াবহ চ্যালেঞ্জ। আমার প্রশ্নে পড়ে যাচ্ছে, আমি চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলি তাহলে। চ্যালেঞ্জটা হলো, প্রথম কথা হলো ওনার দল গোছাতে হবে। উনি 17 বছর দেশের বাইরে ছিলেন এবং ওখান থেকেই দলকে উনি পরিচালনা করেছেন। তার ফলে যেটা হয়েছে, দলের মধ্যে আপনার বিশৃঙ্খলা, তৃণমূলে আছে বিশৃঙ্খলা স্পষ্ট। হ্যাঁ, আপনার সবচেয়ে বড় জিনিসটা যেটা মানুষকে, যেটা ভোটের রাজনীতিতে এফেক্ট করবে, সেটা হলো আপনার যে তৃণমূল এবং সব জায়গায় যে চাঁদাবাজির যে অভিযোগটা উঠেছে, তৃণমূল সামলাতে হবে, তার সামলাতে হবে আপনার পার্টির ভিতরে। তার পার্টির ভিতরে দুটা ধারা আছে, পার্টিকে সুসংহত করতে হবে তার, কারণ তার অ্যাবসেন্সে কিন্তু তার অনেক সিনিয়র লিডাররা একজন একটা স্টেটমেন্ট দিয়েছে আর একজন আর একটা স্টেটমেন্ট দিয়েছে, একদম কন্ট্রাডিক্টরি। যে ওনার দলকে গোছাতে হবে সবচেয়ে আগে। দলকে না গোছালে পরে যেটা হবে, দেখেন নমিনেশন হয়েছে বা বিএনপির 171টা সিটে আপনার গন্ডগোল চলছে, বিদ্রোহী পার্টিটা দাঁড়িয়ে গেছে, এক একটা জায়গায় 3-4জন করে বিদ্রোহী ক্যান্ডিডেট। তার মানে পার্টির উপরে যে একটা গ্রিপ, সেই গ্রিপটা এখনো ওনার আসে নাই। সুতরাং এটা ওনার প্রথম চ্যালেঞ্জ একদম আমি মনে করি, নিজের পার্টির মধ্যে যে পার্টির উপরে তার গ্রিপটা আসতে হবে, যেটা খালেদা জিয়ার ছিল। আর একটা দ্বিতীয় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি, সেটা হলো ওটা উনি যে 300 ফিটের বক্তৃতার মধ্যে যিনি অ্যাড্রেস করেছেন, সেখানে একটু বলেছেন আপনার আধিপত্যবাদের কথা। আমি কোনো দেশের নাম নিতে চাচ্ছি না, কিন্তু বাংলাদেশের জনগণ, ইতিহাস এটা আমাদের, যে আমরা আধিপত্যবাদ সহ্য করি না। দরিদ্র দেশ, আমরা গরিব দেশ, কিন্তু ইতিহাসের সাক্ষী যে আমরা আধিপত্যবাদ করি না। এবং 24-এর যে আন্দোলন হয়েছে, যে আপরাইজিং হয়েছে, সেটার একটা মূল মেসেজ ছিল কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে। ওটাকে ওনার অ্যাড্রেস করতে হবে অথবা ডিসপেল করতে হবে। কারণ একটা ধারণা আছে, আমি বলছি না যে ধারণাটা সত্য, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি বলতে পারি না, কিন্তু পারসেপশন মানুষের, যে বিএনপি একটা সমঝোতার মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাচ্ছে না। সবচেয়ে জিনিসটা আমার কাছে যেটা লাগে, সেটা হলো নাইদার আমি দুটো দলে কিন্তু ইশতেহার প্রকাশ করেছি, ইশতেহারগুলো আপনার খসড়া, এখনো ফাইনাল করে নাই। দুটো মানে আমি জামাত বলছি আর বিএনপি বলছি। এই ইশতেহারগুলো আমি পড়ে দেখেছি। আমি পড়ে দেখলাম যে ইশতেহারগুলি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপরাইজিং, কত লোক মারা গেছে, 2000-এর উপরে, কত লোক আহত হয়েছে। এই দুটো ইশতেহার এবং জামাতের ইশতেহারও কোনো জায়গায় কিন্তু জুলাইকে আমরা ধারণ করব এমন কোনো কমিটমেন্ট আমি দেখি নাই, যেটা খালেদা জিয়ার কমিটমেন্টে ছিল আপনার, যে জন্য খালেদা জিয়া আপনার এতটা, অথবা খালেদা জিয়া অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কারণে এখনও মানুষ তাদেরকে হৃদয়ে লালন করে, সেটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে তারা অনড় ছিলেন। খালেদা জিয়ার যে ইশতেহার 2001 সালে, 2000 সবখানি কিন্তু উনি স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং অনেকগুলি ইস্যু, যেগুলি আপনার আমাদের
সমস্যা করছে, পানি বন্টন, এগুলি কিন্তু ইশতেহারে ছিল। এখন যেটা ইশতেহার আমি দেখলাম বিএনপির এবং জামাত দুজনেরই ইশতেহারগুলি না গতানুগতিক ইশতেহার। ওই আপনার শেখ হাসিনা যে ইশতেহার দিয়েছিল 10 টাকার চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো, মূলত ভোটের ইশতেহার, শুধুই ভোটের। এখন মানুষ জানে যেগুলো কথার কথা। আপনি কেমন করে করবেন আমি তো জানি না, আপনি বলছেন, কিন্তু বেসিক যেটা কোর, যেটা মানুষের ডিমান্ড, সেই দুটা কিন্তু অ্যাড্রেস করা হয় নাই বিএনপির ইশতেহারে। ওইটা ওনার দেখতে হবে। আমি যেটা বলছি যে আপনি পলিটিশিয়ান, কে আপনার সাকসেসফুল পলিটিশিয়ান হয় অথবা লিডার হয়ে ওঠে, তারা যারা জনগণের পালসটা বুঝতে পারে, নারীটা বুঝতে পারে যে জনগণ কি চাচ্ছে, ওইটাকে ধারণ করতে হবে। যেটা খালেদা জিয়া করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, ওইটাকে ধারণ করতে হবে ওনার। ওইটাকে ধারণ করে ওনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি গণতন্ত্র প্রশিক্ষা করব, ফ্যামিলি কার্ড দেব, অমুক দেব, এই সমস্ত কথা কিন্তু জনগণ শুনেছে বহু আগে। ওই 10 টাকার চাল আর ঘরে ঘরে চাকরি, বিয়ন্ড দ্যাট আপনার তার অ্যাড্রেস করতে হবে। এই জিনিসটা ওনার খুবই, আমি আর একটা জিনিস আমি যেটা ওনাকে বলতে, মানে আমার বলার কোনো অধিক অ্যাজ এ সিটিজেন আমি বলতে চাই, সেটা হলো যে ওনার চাটুকারদেরকে দূরে রাখতে হবে। কারণ যে জিনিসটা আমরা দেখেছি, আমি খুব পীড়িত বোধ করেছি। ওই 300 ফিটের উনি যখন আসছিলেন স্টেজে, সিনিয়র একজন স্ট্যান্ডিং, নাম বলবো না, স্ট্যান্ডিং কমিটির সদস্যরা পায়ে ধরে সালাম করতে গেছে, উনি না করেছেন। আর একটা জায়গায় দেখলাম 2জন বয়স্ক লোক পায়ে ধরে সালাম করতে যাচ্ছে, উনি সেটি পছন্দ করছেন না। উনি পছন্দ করছেন না, কিন্তু মানুষ তো, মানুষকে আপনি তেলাতে তেলাতে মানুষের নিজেরও মাথা খারাপ হয়ে যায়। আর হয় কি জানেন, এই সমস্ত পার্টিগুলির ভিতরে তো আপনার একজন পার্সনকে ঘিরেই তো পার্টি, এই সমস্ত পার্টির ভিতরে তো গণতন্ত্র নাই। তো এই সমস্ত করে কি আপনার চাটুকাররা যেটা করে, সেটা হলো কি ওই পার্টির লিডারকে এনসার্কেল করে ফেলে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে যায়। শেখ হাসিনারও যেটা হয়েছিল, হ্যাঁ, এদিকে ওনার নজর রাখতে হবে যে চাটুকারদের দ্বারা যেন পরিবৃত উনি না হন। অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে শিক্ষা মানে সাধারণত লিডাররা যেটা করে যে প্রত্যেক দিন সকালবেলা তার যে প্রেস সচিব থাকবে, সে সমস্ত খবরের কাগজের ক্লিপিং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল তার টেবিলে রাখবে। তার আগে প্রেস সচিব ওগুলি পড়ে নেবে, পরে ওনাকে ব্রিফ করবে যে কালকে এই ঘটনা ঘটেছে আমাদের এইগুলি। আর একটা থার্ড যেটা বলবো না, সামনে চ্যালেঞ্জ, আমি আশা করব যে উনি ওনার বাবা এবং মার রেখে যাওয়ার পলিটিক্যাল পার্টির ভিতরে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাবেন। দ্যাট উইল বি এ গ্রেট কন্ট্রিবিউশন ফর বাংলাদেশের পলিটিক্স।